পড়ছিলাম অতৃপ্ত চাহনা, কলমে তুরঙ্গনা, পর্ব সংখ্যা ২৭। ঘড়ির কাঁটায় রাত এখন বেশ গভীর, অথচ তৃতিকার চোখে ঘুম নেই। সে কোনো মতেই ঘুমাতে পারছে না, অথচ তার পাশে ঘুমিয়ে থাকা আমিনা যেন কোনো ভিন্ন জগতে তলিয়ে গিয়েছে। চারপাশে কি হচ্ছে না হচ্ছে তাতে তার কোনো ধ্যান নেই, কিন্তু তৃতিকার ভেতরে চলমান অস্বস্তি তো তাকে একটুও শান্তিতে ঘুমোতে দিচ্ছে না। তৃতিকার সময় মতোই বাড়ি ফিরে এসেছে। আমিনাও আর এই নিয়ে কোনো সন্দেহ করেনি। অবশ্য তার সেই মন মানসিকতাই আর নেই। আগামীকাল ভোর হলেই আসিফ আসবে এবং তাকে সকাল সকাল বাড়ি ফেরার উদ্দেশ্যে ঢাকা ছাড়তে হবে। মন মেজাজও তার তেমন ভালো নেই। তৃতিকা ফিরতেই দুজনে মিলে কোনো মতে খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু তখন হতে এখন অবধি তৃতিকার একবারও শান্তিতে দু চোখের পাতা এক করতে পারেনি। এই পর্যায়ে তৃতিকা বিছানায় ছোট্ট জায়গাটিতে নড়াচড়া শুরু করলো। না, কোনোভাবেই ঘুম আসছে না। মাথার মধ্যে সে এক আধিরের চিন্তা। না জানি তার এখন কি অবস্থা, জ্বর কি কমেছে নাকি বেড়েছে। আর যদি বেড়ে যায় তবে সে একা একা নিজেকে কিভাবে সামলাবে। তৃতিকার এসব ভাবনা চিন্তার মাঝেই বারবার নড়ে চড়ে ওঠায় পাশে ঘুমিয়ে থাকা আমিনা আচমকা জেগে যায়। সে পাশে ফিরে দেখে তৃতিকা কেমন যেন করছে। সে দ্রুত উঠে বসে, চিন্তিত ভঙ্গিকে তৃতিকার উদ্দেশ্যে বলল, "কি রে, কি হয়েছে তোর?" আচমকা আমিনাকে জেগে উঠতে দেখে তৃতিকা আরও বেশি ভড়কে যায়। এখন আমিনাকে সে কি বলবে। তৃতিকা নিজেও উঠে বসে, আমিনার দিকে নিস্তেজ ভঙ্গিতে তাকায় এবং মিনমিনিয়ে ওড়ায়, "বড় মা, আমার বুকে ব্যথা করছে।" আমিনা এবার আরও দুশ্চিন্তায় পড়ে যায়। সে ভীষণ ঘাবড়ানো কণ্ঠস্বরে বলে, "কি রে, কি বলিস এসব? এখন হাসপাতালে যাওয়া লাগবে? আল্লাহ গো, রাত বিরাইতে এসব কি মুসিবত!" আচমকা আমিনাকে এত উদ্বিগ্ন হতে দেখে তৃতিকা দ্রুত নিজেকে সামলে নেয় এবং আমিনাকে আশ্বস্ত করে ওড়ায়, "কাকিমা, কাকিমা, কিছু হয়নি আমার, খালি একটু শ্বাসকষ্ট হচ্ছে। মনে হচ্ছিল এখন ঠিক হয়ে গিয়েছে। সত্যি বলছিস তো? আচ্ছা, তুই কি কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা করছিস? তোর চোখ মুখ কেমন যেন শুকিয়ে এসেছে।" তৃতিকা এহেন কথাই বেশ অবাক হলো। সে সত্যি সত্যি খুব বেশি চিন্তা করছে। তৃতিকা ভারী শ্বাস ফেলে বলল, "না তো, তেমন কিছু না। আচ্ছা, তুমি ঘুমিয়ে যাও, শুধু শুধু তোমার ঘুমের ১২টা বাজিয়ে দিলাম।" এই বলে তৃতিকা বিছানা হতে নেমে এক গ্লাস পানি খেয়ে নেয়। এদিকে আমিনা তার উদ্দেশ্যে আবারও বলে, "সত্যি করে বল না মা, তেমন হলে ডাক্তারের কাছে যেতে হবে তো।" তৃতিকা মৃদু হেসে বলে, "এ অসুখ সে অসুখ না গো বড় মা, তুমি ঘুমিয়ে যাও।" তৃতিকার অভিব্যক্তিতে আমিনার কপাল কুঁচকে যায়। এ অসুখ সে অসুখ নয় তো কোন অসুখ? মেয়েটা হঠাৎ কী সব কথা বলছে। কিছুটা সন্দিহান দৃষ্টি তৃতিকাকে এক পলক দেখে নিয়ে সে আলগোছো ঘুমিয়ে পড়ে। ভোরবেলায় বাস আসবে, তাড়াতাড়ি না ঘুমালেও সমস্যা। আমিনা রাতে বেশ ভালো মতো ঘুমালেও তৃতিকার মোটেও ঠিক মতো ঘুম হয়নি। সারা রাত সে হুঁশ পিস করেই জেগেছে। আবার সকাল সকাল উঠে আমিনার জন্য রান্নাও করেছে। আমিনাকে ভালো মতো খাইয়ে অতঃপর নিজে বাস স্ট্যান্ড পর্যন্ত আমিনাকে এগিয়ে দিয়ে সে নিশ্চিন্ত হয়। তবে এই নিশ্চিন্ততা ক্ষণিকের, কেননা তৃতিকা বাস স্ট্যান্ড থেকেই সোজা বাজারে চলে যায়। এই জায়গায় ভোরবেলাতেও বেশ ভালো বাজার সদাই পাওয়া যায়। হাতে কিছু টাকা নিয়ে বাড়ি হতে বেরিয়েছিল বিধায় এখন সে তার প্রয়োজন মতো জিনিসগুলো কিনে সোজা বাসায় চলে এলো। বাসায় এসে আবার নতুন করে কাজে লেগে পড়ল। আধেরের পছন্দ সম্বন্ধে তার তেমন কোনো ধারণা নেই, তবে এটুকু বুঝেছে সে একদমই ঝাল খেতে পারে না। যথারীতি আধেরের বর্তমান অবস্থার সাথে মানানসই খাবারগুলো একদম ঝাল ছাড়াই সে রাঁধতে লাগলো। অতঃপর সকাল ৮টা বাজতে না বাজতেই সে সেসব নিয়ে বাড়ি হতে বেরিয়ে পড়ল। আধেরের বাসায় পৌঁছানোর আগে বাজার থেকে আরও কিছু ফলমূল কিনে সোজা তার নির্দিষ্ট গন্তব্যে চলে যায়। এদিকে ফ্ল্যাটের নিচে থাকা গার্ড তাকে দেখে অমায়িক হেসেই বলে, "ওহ, কালকের খালাম্মা, আপনার ছোট চাচাকে দেখতে আসছেন? যান যান, ভেতরে যান।" আচমকা এহেন কথাবার্তা শুনে তৃতিকা বিষম খেল। পেছন ফিরে একবারই আজ কিছু বলতে চেয়েও সে থেমে যায়। আগে ছিল ভাতিজি, এখন সোজা আধিরকে ছোট চাচা বানিয়ে দিল। মানুষজনের এমন আহাম্মকের মতো কাজকর্ম করতে দেখলে তার বেশ অবাক লাগে। নিজে থেকেই এত কিছু না বলে একবার জিজ্ঞেসও তো করা উচিত। তৃতিকা কথা না বাড়িয়ে সোজা আধিরের বাসার সামনে এসে দাঁড়ায়। দুহাতে তার বড়সড় দুটো ব্যাগ। তড়িঘড়ি করে হাতের কোনোই দিয়ে কলিং বেল চাপতে গিয়েও সে থেমে যায়। ভেতরে আধির কোন অবস্থায় আছে কে জানে। এভাবে কলিং বেল বাজানোটা কি ঠিক হবে যদি সে অনেক বেশি অসুস্থ থাকে? তৃতিকা এসব ভাবনা চিন্তা করতে করতে আচমকা তার চাবির কথা মনে পড়ে। আধির তো গতকাল তাকে বাসার চাবি দিয়েছিল, নিশ্চিত এখনও তা তার ব্যাগেই রয়েছে।
কৃতিকা একটা ব্যাগ নিচে রেখে দ্রুত ব্যাগ থেকে চাবিটা খুঁজে বের করে এবং তড়িঘড়ি করে দরজাটা খুলে বাসার ভেতরে প্রবেশ করে। অতঃপর দরজাটা আলগোছে লাগিয়ে দিয়ে ব্যাগগুলো সাথে নিয়ে যায়। চারপাশ অন্ধকারে ডুবে রয়েছে, আশেপাশে লাইটও জ্বালানো হয়নি। দিনের বেলাতেও কেমন রাত্রির মতো অদ্ভুত হচ্ছে। কৃতিকা বুঝে যায় আধের এখনো ওঠেইনি। সেক্ষেত্রে কলিং বেল না বাজিয়ে ভালোই করেছে। কৃতিকা দ্রুত চারপাশের পর্দাগুলো সরিয়ে দিয়ে ঘরটাকে আলোকিত করে। অতঃপর ব্যাগগুলো টেবিলের উপর রেখে সোজা চলে যায় আধেরের রুমের দিকে। রুমের দরজাটা লাগানো। কৃতিকা খানিক সংকোচ বোধ হচ্ছে, তবুও সে দরজাটা আলগোছে ঠেলে দিয়ে মাথা উঁকি দিয়ে ধীর আওয়াজে বলল, আপনি ঠিক আছেন? কথাটা বলতে বলতেই কৃতিকার নজর আধিরের দিকে পড়ে। নিমেষেই সে খানিক ঘাবড়ে যায়। আধির বিছানার এক কোণায় গুটিয়ে শুয়ে আছে। দূর হতে দেখে মনে হচ্ছে যেন সে কাঁপছে। কৃতিকা দৃঢ় পায়ে তার কাছে এগিয়ে যায়। আধিরের পাশে অনিমেষেই বসে পড়ে। তার উদ্দেশ্যে বলল, কি হয়েছে আপনার? বেশি খারাপ লাগছে? এই বলতে না বলতে কৃতিকা আধিরের গায়ে কপালে হাত ছুঁয়ে দেখে। নিমেষে বিস্ময়ে তার চোখ ছানা বড়া। সে প্রচণ্ড ঘাবড়ানো কণ্ঠস্বরের সহিত আওড়ায়, হায় খোদা, এত জ্বর, আর আশেপাশে উনি একা একা কিভাবে থাকেন? দুদিন বাদে এভাবে মরে পড়ে থাকলেও তো কেউ জানবে না। কৃতিকা আশেপাশে খেয়াল করে দেখে জ্বর কমানোর জন্য আশেপাশে কোনো জলপট্টিরও ব্যবস্থা নেই। সে বেশ দুশ্চিন্তায় পড়ে যায়। এমন অবস্থা উচিত ছিল সারা রাত জলপট্টি দিয়ে জ্বর কমানো, অথচ এখানে তেমন কিছুই নেই। এর মানে না জানি সারা রাত তার কত জ্বর গিয়েছে। এক পর্যায়ে কৃতিকা নিজের প্রতি রাগ হলো। কিভাবে পারলো একা একা আধিরকে এ অবস্থায় রেখে যেতে? এই জন্যে হয়তো চিন্তায় তার সারা রাত ঘুম আসেনি। অবশ্য এখন আর নিজেকে দোষারোপ করেই বা কী লাভ? সে চাইলেও গত রাতে এখানে থাকতে পারতো না। কৃতিকার এই সকল বিষয়ে ভেবে সময় নষ্ট করতে চাইল না। সে দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে গেল। আধির এখনো চোখ খোলেনি। হয়তো অতিরিক্ত জ্বরের কারণে ঠিকঠাক নিজের হুঁশেই সে নেই। কিছুক্ষণের মাঝেই কৃতিকা নিজেই খুঁজে খুঁজে একটা বড় সড়ো বাটিতে পানি ও ছোট তোয়ালে নিয়ে হাজির হলো। আধিরের পাশে চুপটি করে বসে, তার কপালে জলপট্টি রাখে। এভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে জলপট্টি রেখে গরম হলে পুনরায় পানিতে ভিজিয়ে ঠান্ডা করে নেয় এবং আবারও আধিরের কপালে সযত্নে রেখে দেয়। এভাবেই প্রায় অনেকক্ষণ সময় অতিক্রম হলে কৃতিকা খেয়াল করলো আধিরের জ্বর অনেকটাই কমে এসেছে। সে এতে স্বস্তিতে শ্বাস ফেলল। যদিও আধির এখন অবধি চোখ খুলে তাকে দেখেনি, কেননা জ্বর কমতে না কমতে আধির সোজা ঘুমের ঘোরে হারিয়ে গেল। অন্যদিকে কৃতিকা কাভার থেকে আরও একটা কম্বল বের করে আধিরের গায়ে মুড়িয়ে দেয় এবং নিজে আলগোছে রুম থেকে বেরিয়ে পড়ে। প্রায় 1.5 হতে 2 ঘন্টা পর সূর্যের আলো পুরোপুরি পর্দা ভেদ করে কক্ষের ভেতর প্রবেশ করে এবং তা এসে সরাসরি আধিরের মুখ বরাবর পড়ে। এতে তার ঘুমের ব্যাঘাত ঘটতেই সে কিছুক্ষণের মধ্যেই আড়মোড়া ভেঙে ঘুম থেকে জেগে ওঠে। আধির বিছানায় হেলান দিয়ে বসে। মাথাটা ঝিমঝিম করছে, যদিও এখন গায়ে তেমন জ্বর নেই, কিন্তু তার কপাল কুঁচকে গিয়েছে। ঘরের চারপাশে নজর বুলিয়ে কিছু একটা গরমিল লাগছে। আধির সন্ধ্যান দৃষ্টিতে আশপাশ তাকিয়ে দেখার পর আচমকা গম্ভীর স্বরে রাখে, কৃতিকা, তুমি কি এসেছো? এই বলে আধির দরজার পানে চাতকের ন্যায় চেয়ে থাকে, কিন্তু কোনো সাড়া শব্দ না পাওয়ায় সে ভারী শ্বাস ফেলে দরজা হতে নজর সরিয়ে নেয়। মাথাটা নুয়ে আনমনে এসে তাচ্ছিল্যের সহিত মৃদু হেসে ফেলে। কিন্তু কিছুক্ষণের মাঝেই তাকে চমকে দিয়ে কেউ ঘরের ভেতর প্রবেশ করে। আধির মুখ তুলে সেই ব্যক্তিটির দিকে তাকাতেই বিস্মিত হয়। কৃতিকা একটা ট্রেতে করে তার জন্য কিছু খাবার নিয়ে আসছে। আধিরকে তাকাতে দেখেই সে মুচকি এসে বলে, এখন কেমন লাগছে? জ্বর কমেছে? এই বলতে না বলতে কৃতিকা ট্রেটা পাশেই টেবিলের ওপর রাখে। আধিরের সম্মুখে বসে পড়ল এবং আচমকাই আধিরের কপালে হাত ছুঁয়ে বলল, যাক, জ্বর কমেছে তবে। এই বলেই সে হাতটা সরিয়ে নেয়। এদিকে আধির এখনও তাকে অবাক চোখে নিষ্ফল নজরে তাকিয়ে তাকিয়েই দেখছে। কিছুটা সময় নিয়ে আধির কৃতিকার উদ্দেশ্যে বলল, কখন এসেছ? এই তো প্রায় অনেকক্ষণ আগেই। ভেতরে এলে কি করে? আধিরের তীক্ষ্ণ অভিব্যক্তিতে কৃতিকা মৃদু হেসে বলল, ভুলে গেলেন? গতকালই না আপনি আমার বাসার চাবি দিয়েছেন? আচ্ছা, আপনি তো বলেছিলেন চাবিটা আমার কাজে লাগবে। তা আপনি কি জানতেন যে আমি আজ সকাল সকাল এখানে চলে আসব? আধির একমনে তার দিকে তাকিয়ে থাকে, কিন্তু কোনো জবাব দেয় না। উত্তর না পেয়ে কৃতিকা ইতস্তত বোধ করে, নজর সরিয়ে নেয়। এর মধ্যে সে খেয়াল করে আধির নজর ফিরিয়ে ঘড়ির দিকে তাকাচ্ছে। নিমিষেই তার কপাল কুঁচকে যায়। সে খানিকটা সন্ধিহান স্বরে আধির উদ্দেশ্যে বলল, আপনি কোথাও যাওয়ার চিন্তা ভাবনা করছেন? আধির নির্বিকারে বলে, অফিসে যেতে হবে।
নিমেষেই তৃতিকার চোখ মুখ শক্ত হয়। সে চোয়াল শক্ত করে আধিরের উদ্দেশ্যে বলে, খবরদার, কোথাও যাবেন না আপনি। তৃতিকার এখন অভিব্যক্তিতে আধির বেশ অবাক চাহনিতে তার দিকে তাকায়। ততক্ষণে তৃতিকা বেশ ক্ষিপ্ত স্বরে বলতে শুরু করছে, এভাবে তাকিয়ে কি দেখছেন? সারা রাত জ্বর গিয়েছে আপনার, থাকেন তো একা একা, আবার নিজের যত্নও ঠিকঠাক মতো নিতে পারেন না। জানেন, আপনার টেনশনে আমার সারা রাত ঘুম হয়নি। সকাল সকাল কাকিমাকে বাস স্ট্যান্ডে পৌঁছে দিয়েই আবার বাজারে গিয়েছি। এরপর জিনিসপত্র কিনে নিয়ে সকাল সকাল কষ্ট করে আপনার জন্য রান্না পর্যন্ত করেছি। পরে আবার এখানে এসে দেখি আপনি জ্বরে কাঁপছেন, অথচ সামান্য জলপট্টি দেওয়ার মতো আশেপাশে কেউ নেই। আমি ঘন্টাখানেক ধরে জলপট্টি দিয়ে জ্বর কমিয়েছি, আর এখন একটু সুস্থ হয়ে আপনি বলছেন অফিসে যাবেন। একদমে সবগুলো কথা বলার পর তৃতিকা শান্ত হলো। এদিকে আধির বিস্ময় নজরে তাকে দেখে যাচ্ছে। তৃতিকা থামতেই সে ধীর স্বরে আওড়ায়, তৃতি। আধির কিছু বলার আগেই তৃতিকা পুনরায় ক্ষিপ্ত স্বরে বলে ফেলল, একটা কথাও বলবেন না, নয়তো সোজা মেরে ফেলবো। নিমেষেই আধির নিঃশব্দে হেসে ফেলল। নির্বিকারে সে তৃতিকার উদ্দেশ্যে বলল, মিস তিতোকা, আপনি কি আমার কথা আমাকেই ফিরিয়ে দিচ্ছেন? ফিরিয়ে দেওয়ার কি আছে? যা আমার তা তো আপনার, আর যা আপনার তা তো আমারই। তিতিকা এহেন কথা বলতে না বলতেই থমকে যায়। অন্যদিকে আধির রুচিয়ে তার দিকে চেয়ে থাকে। তিতিকা দ্রুত মাথাটা ঘুরিয়ে নিয়ে বলল, অত কথা না বলে দ্রুত খাবার খেয়ে নিন তো, ওষুধ খেতে হবে। তৃতিকার কথা শুনে আধির আর কিছু না বলেই বিছানা থেকে উঠতে লাগলো। আর অমনি তৃতিকা তার পা উঁচিয়ে আধিরকে এক পা আটকে দিয়ে বলল, কি হচ্ছে? বললাম তো আমি আজকে কোথাও যেতে দেব না আপনাকে। আধির তার পাশে তৃতিকার ঠেকানো পায়ের দিকে তাকিয়ে রয়েছে। সে কিছু বলছে না দেখে আধিরের নজর অনুসরণ করে নিজেই নিজের পায়ের দিকে তাকায়। অমনি তার হুঁশ ফিরে এবং দ্রুত গতিতে পা নিচে নামিয়ে ইতস্তত শহরে আওড়ায়, সরি। আধির সেসবের তোয়াক্কা না করেই বলল, কোথাও যাব না, ওয়েট করো, আগে ফ্রেশ হয়ে আসি। এই বলেই সে তৃতিকাকে আশ্বস্ত করে ওয়াশরুমে চলে যায়। এদিকে তৃতিকা নিজের কাজকর্মে নিজেই দোষারোপ করতে থাকে। আধির চুপটি করে বিছানায় এসে বসেছে। অন্যদিকে তৃতিকা ট্রে হতে খাবার নামিয়ে তার হাতে ধরিয়ে দেয়। আধির এক পলক খাবারগুলোর দিকে দেখে পুনরায় ট্রের দিকে তাকায় এবং কিছুটা কপাল কুঁচকে বলে, এসব কি তুমি এনেছো? মনে তো হচ্ছে না। এগুলো আমার বাসায় ছিল। তৃতিকা আনমনে উত্তর দেয়, এবার খেয়ে দেখুন। জানি জোয়ারের মুখে খেতে হয়তো খুব ভালো লাগবে না, কিন্তু দ্রুত সুস্থ হতে না খেয়েও উপায় নেই। অবশ্য চিন্তা নেই, খাবারে একদমই ঝাল দেইনি আমি। আধির পুনরায় ভারী শ্বাস ফেলে বলল, এত কষ্ট কেন করেছ? কি আশ্চর্য, এখানে কষ্টের কি আছে? আপনিও তো আমার জন্য কম কষ্ট করেননি। যদি আমার দেখভাল করা আপনার দায়িত্ব হয়, তবে আপনার দেখভালের দায়িত্বও তো আমার, তাই না? তৃতিকার হাসি মুখে বলা অভিব্যক্তিতে আধির প্রশান্তিতে শ্বাস ফেলে। অতঃপর হাত বাড়িয়ে চামচটা হাতে নিয়ে পুনরায় আচমকাতে রেখে দেয়। তার এহেন কাজকর্মে তৃতিকা কপাল কুঁচকে যায়। সে উৎসুক দৃষ্টিতে অপলক তাকিয়ে আধিরকে দেখে বলে, কি হয়েছে? কোনো সমস্যা? আধির নির্বিকারে তার দিকে চেয়ে নিষ্পিহে বলল, খাইয়ে দাও। আধিরের এহেন অভিব্যক্তিতে তৃতিকার চোখ ছানা বড়া। সে বিস্ময়ে নজর আধিরের দিকে তাকিয়ে থাকে। আধির পুনরায় নির্বিকারে বলল, তুমি যখন অসুস্থ ছিলে তখন দায়িত্ব অনুযায়ী আমি খাইয়ে দিয়েছি। এবার তুমি তোমার দায়িত্ব পালন করো। কিন্তু তৃতিকা বেশ অস্বস্তিতে পড়ে যায়। এবার কি করবে সে? তার এমন ইতস্তত ভঙ্গিমায় আধির কিঞ্চিত তীর্যক হেসে বলল, ঠিক আছে, এমনিতেও আমার খিদে নেই, আমি বরং। বলে আধির উঠে যেতে চাইলে তৃতিকা দ্রুত তাকে থামিয়ে দিয়ে বলাই, থামুন, চুপচাপ বসে থাকুন, খাইয়ে দিচ্ছি আমি। তৃতিকা বেশ ইতস্তত ভঙ্গিতে আধিরকে চামচের সাহায্যে খাইয়ে দিতে লাগলো, একই সাথে নিজেকে স্বাভাবিক রাখে আধিরের মনোযোগ সরাতে। তার উদ্দেশ্য বলল, আপনাকে একটা কথা বলার ছিল। আধির আর চোখে তৃতিকাকে চেয়ে চেয়ে দেখছে, কেননা তৃতিকার সম্পূর্ণ নজর খাবারের বাটিতে। তার সংকোচবোধ এতটাই প্রবল যে ঠিকঠাক মুখে তুলতেও তাকাতে পারছে না। এরই মধ্যে আধির অপলক দৃষ্টিকে দেয় তৃতিকাকে দেখতে দেখতেই নির্বিকারে ওরাই, বলো। আপনি বলেছিলেন আপনার পাশের বাসা খালি হলে তখন সেখানে আমি থাকবো, কিন্তু বাসা ভাড়া নিয়ে তো কোনো কথা হয়নি। না মানে? তৃতিকার কথা শেষ হবার আগে আধির নিজেই হাতেই তৃতিকার হাত থেকে মুখে খাবার পুড়ে নেয়। অতঃপর নির্বিকারে খাবার খেতে খেতে বলে, ওসবের চিন্তা করতে হবে না, কবে আসতে চাইছো তা বলো। তৃতিকা খানিকটা দ্বিধাদ্বন্দ্ব নিয়েই বলল, চিন্তা করতে হবে না মানে? আপনার বাসার পাশেই উঠবো মানে এই না যে সেটাও ফ্রিতে। বেশি বোঝো না তৃতি, আমি ফ্ল্যাটটা একেবারে কিনে নিয়েছি, ওটার ভাড়া দিতে হবে না। এহেন কথা শুনে তৃতিকা বেশ অবাক হলো। সে কিছুটা বিস্ময়ের স্বরেই বলল, কি বলছেন এসব? পুরো ফ্ল্যাটটা কিনে নিয়েছেন? তাহলে তো অনেক টাকা।
আধির খাবার খাওয়া প্রায় শেষ। সে পানি খেয়ে নিয়ে তৃতিকার উদ্দেশ্যে চেয়ে নির্বিকারে বলে, মিস তেতকা, আমি তো বলেছি এত চিন্তা করতে হবে না আপনাকে। আধির এই বলে উঠে দাঁড়ায়। অন্যদিকে তৃতিকা বেশ চিন্তা ভাবনায় পড়ে যায়। এরই মধ্যে তৃতিকা আনমনেই পেছন হতে আধিরের উদ্দেশ্যে বলল, আপনি তো একাই থাকেন, শুধু শুধু আলাদা ফ্ল্যাট কিনে টাকা নষ্ট করার কি প্রয়োজন ছিল? আধির নির্বিকারে উত্তর দেয়, চিন্তা নেই, ফিউচারে আমার ছেলে মেয়েদের কাজে লাগবে। তৃতিকা আনমনে নিজের মতো ভাবনা চিন্তা করছিল। ফলস্বরূপ সে আধিরের কথা ঠিকঠাক শুনতে পায় না, তবে যা শোনে তাতে সে বিস্মিত হয়। তৃতিকা নিজেকে আশ্বস্ত করে পুনরায় আধিরের উদ্দেশ্য বলে, জি, কি বললেন আপনি? আধির তৃতিকার হেন অভিব্যক্তিতে পেছনে না ফিরেই মৃদু হাসে। আনমনে সে তৃতিকার উদ্দেশ্য বলল, কিছুই না। এই বলেই সে রুম থেকে বেরিয়ে যেতে যেতে পুনরায় তাচ্ছিল্যের সহিত নিঃশব্দে হেসে ওড়ায় পাকনি একটা। সবসময় বেশি বেশি বুঝবে, অথচ আসল কথাটাই বুঝবে না। আধির সকালে চেয়ে বেশ সুস্থ বোধ করছে। তৃতিকা হইতে বেশ স্বস্তি পেল। দুপুর অবধি আধিরের দেখভাল করে সে তার বাসা হতে বেরিয়ে এলো। বিকেলে আবার আসতে হবে, তবে হয়তো সরাসরি এই বাসায় নয়, পাশে একটা পার্ক রয়েছে। এই জায়গায় মানুষ কোলাহল বেশ কমই থাকে, আর সেখানেই বিকেলের দিকে যেতে হবে, কেননা আধির তাকে এই ঠিকানাটা দিয়ে বলেছে সে তার জন্য অপেক্ষা করবে। তৃতিকা বাড়িতে পৌঁছেই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। আধিরের কিনে দেওয়া জামা কাপড় তো শেষ নেই, বেশিরভাগই তার পরার সুযোগ হয়নি। এতগুলো সব সুন্দর সুন্দর জামার মাঝে আজ কোনটা পরে যাবে সে? আবার বাহিরে আবহাওয়াও তেমন ভালো না, হুট করেই কেমন গুড়ি গুড়ি বৃষ্টি ঝরছে। আবার তাড়াতাড়ি তাকে তৈরিও হতে হবে, বিকেল প্রায় হয়ে এলো বলে বেশি দেরি করাও ঠিক হবে না। এরই মধ্যে তৃতিকার নজর আচমকা একটা কালো রঙের ব্যাগের দিকে পড়ে। নিমেষেই তার কপালখানি কুঁচকে যায়। এটা তো আধির তাকে দিয়েছিল, অথচ সে এটা এখন অবধি খুলেও দেখেনি। তৃতিকা আর দেরি না করে দ্রুত ব্যাগটা খুলে দেখে। নিমেষেই সে বিস্ময়ে চমকে ওঠে। শাড়ি! আধির তাকে শাড়ি দিয়েছে, তাও অদ্ভুত স্নিগ্ধ নীল রঙের শাড়ি, যাতে হালকা সাদা ও সোনালি শেডও মিশ্রিত রয়েছে। দেখেই বোঝা যাচ্ছে শাড়িটা বেশ দামি। আবার শাড়ির সাথে রেডিমেড ব্লাউজ রয়েছে। তৃতিকা আগ্রহবশত নিজের সাথে মাপ দিয়ে দেখে, একদম খাপে খাপ মিলে গিয়েছে। এতেও সে বেশ অবাক হলো। এরই মধ্যে তৃতিকা খেয়াল করলো ব্যাগের ভেতর আরও কিছু রয়েছে, যা দেখে সে আরও বেশি অবাক হলো। শাড়ির সাথে একদম মিলিয়ে নীল ও সাদা হালকা সোনালি রঙের মিশ্রণে সজ্জিত কতগুলো রেশমি চুড়ি। একই সাথে সে পেল একটা ছোট্ট সাদা রঙের চিরকুট। তৃতিকা দ্রুত চিরকুটটা খুলতেই আরেক দফা বিস্মিত হলো। এটা সাধারণ কাগজে বেশ তাড়াহুড়ো করে লেখা কিছু পঙ্গক্তি। তৃতিকা বেশ মনোযোগ ও বিস্ময়ের সহিত প্রত্যেকটা লাইন পড়ল। মিস তেতকা, আপনার প্রিয় রঙের আবেশী এই শাড়ি আর চুড়িগুলো আপনার জন্যই বেছে নিলাম। জানি হয়তো এমন সাজে আপনাকে খুব একটা দেখা যায় না, তবুও চাই একদিন আপনি জেনে এগুলো পরে আমার সামনে আসেন। আপনাকে সাজাবো বা নিয়ন্ত্রণ করার জন্য নয়, বরং আপনাকে ঠিক যেভাবে আমি অনুভব করি সেভাবে একবার দেখতে চাই বলেই। তবে হ্যাঁ, আপনি যেমন আছেন সেটাই আমার জন্য যথেষ্ট। কিন্তু এই ইচ্ছেটুকু শুধু নিজের কাছে আটকে রাখতে পারিনি, তাই চেয়ে নিলাম। মিস তেতকার মিস্টার খারুস।